ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপ শেখ মুজিবের বাড়ি, জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি। সাবেক এমপি মন্ত্রী মেয়রদের বাসভবন তছনছ, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। যে গণহত্যা করছে এতে কোনো মাপ পাওয়ার কিছু নাই। আমাদের বাবা মায়ের কষ্টের টাকা যেভাবে তারা নিয়ে গিয়েছে, মানুষের অনেক ক্ষোভ রয়ে আছে। কেউ না কেউ ক্ষমতা তো আসবে, তারা জানি এই শিক্ষা থেকে অন্ততপক্ষে ফ্যাসিবাদ কায়েম না করে। আওয়ামী কাদের বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছে। আমাদের এই আন্দোলনটা হচ্ছে ফ্যাসিবাদকে আবার আরেকবার লাল কার্ড দেখানো। 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে ঢাকার প্রতিবাদ। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি। একটি হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টার দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধানমন্ডি 32 নম্বরের ঘটনায় ভারতের হাত আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ বিএনপি নেতা হাফিজের। নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্র দলের মিছিল। 5 বছরে শেখ হাসিনা বিদেশ ভ্রমণে বিমানের ভিভিআইপি ফ্লাইটে খরচ 200 কোটি টাকা। ডক্টরেট ডিগ্রি নেওয়ার অর্থ অপচয় খতিয়ে দেখবে দুদক। রাজধানীর ধানমন্ডি থেকে আটক অভিনেত্রী মেহের আফরোজ শাওন, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে শাহবাগ ছাড়লেন শহীদ পরিবারের স্বজনরা। কোটাধারী 6500-এর বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ। এবং যানজট কমানোর আশায় রাজধানীতে চালু হলো কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। বিভিন্ন রুটে চলবে 21 কোম্পানির 2500-এর বেশি গোলাপি রঙের গাড়ি। ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের বাড়ি। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা দিয়ে বুলডোজার কর্মসূচি চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার। স্বৈরাচারীর প্রতীক আখ্যা দিয়ে এই ভবন ভেঙে ফেলায় সন্তুষ্ট তারা। একই সঙ্গে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করার দাবি জানানো হয়। জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার তাগিদ ছাত্র জনতার। ধানমন্ডি 32-এর 10 নম্বর বাড়ি, যে ভবনের সামনের রাস্তাতেও প্রবেশ করতে পারতেন না সাধারণ মানুষ, তার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে উল্লাস ছাত্র জনতার। বুধবার রাত 8টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি 32 নম্বরে জড়ো হতে থাকেন। এরপর রাত 11টা থেকে এক্সক্যাভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। রাতভর চলে ভাঙার কাজ। সকালে বাড়ে কাজের গতি। অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দিয়ে চলে যায় এক্সক্যাভেটরটি। স্বৈরাচারীর প্রতীক আখ্যা দিয়ে এই ভবন ভেঙে ফেলায় সন্তুষ্ট ছাত্র জনতা। আজকে ইতিহাসের সাক্ষী হতে আসলাম, কারণ হয়তো একদিন আমাদের ছেলেমেয়েরা এগুলো বইতে পড়বে, তখন হয়তো তাদেরকে বলতে পারবো যে না, আমি ওখানে ছিলাম। একটি শহীদের রক্তের বিনিময় হচ্ছে কি শেখ মুজিবের ইতিহাস বা শেখ হাসিনার ইতিহাস কি যে বেশি দামি? এমন রাজনীতি আমরা চাই না যে রাজনীতির কারণে একজন যাবে আর তার সব ধ্বংস হয়ে যাবে। আমাদের কষ্টের টাকা, আমাদের বাবা মায়ের কষ্টের টাকা যেভাবে তারা নিয়ে গিয়েছে, মানুষের অনেক ক্ষোভ রয়ে আছে এটার মধ্যে। আসলে শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমাদের দেশের স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য যখন যেটা প্রয়োজন সেটাই সিদ্ধান্ত নেব এবং ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, এই কারণে স্বৈরাচারীর সব প্রতীক ধ্বংস করার দাবি সাধারণ মানুষের। একই সঙ্গে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করার দাবি জানান আগতরা। জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করারও তাগিদ তাদের। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারাও যেন এই থেকে শিক্ষা গ্রহণ করে। ফাঁসি ছাড়া কোনো পথ নাই, তার ফাঁসি হবে, তারপরে আমরা শান্তি পাবো। আমি মনে করি এই জায়গাটার একটা সুষ্ঠু ব্যবহার করা দরকার। ঘটনার সূত্রপাত বুধবার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ঘোষণার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ডাক দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধানমন্ডি 32-এর যেই ভবনের সামনের রাস্তাতেও সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না, ছিল নিষেধাজ্ঞা। সেই ভবনটির ধ্বংসস্তূপে আজকে দাঁড়িয়ে আছেন ছাত্র জনতা। স্বৈরাচারের পতনের একটি নজির হয়ে থাকবে ধানমন্ডি 32-এর এই ভবন। আগামীর জন্য হয়ে থাকবে একটি শিক্ষার মাইল ফলক।
ধানমন্ডি থেকে জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেলায় জেলায় চলছে বুলডোজার কর্মসূচি। ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় ঢাকার বাইরেও বাস্তবায়ন করা হয়েছে এই কর্মসূচি। গুড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর বাসভবন। এছাড়া আওয়ামী লীগ নেতা হানিফ, হেলাল, তোফায়েল, সাদিক সহ দেশের বিভিন্ন স্থানে সাবেক এমপি, মন্ত্রী, মেয়রদের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমাদের কথা বলার অধিকার, আমাদের ভোটাধিকার এরা কেড়ে নিছে। আমাদের এই আন্দোলনটা হচ্ছে ফ্যাসিবাদকে আবার আরেকবার লাল কার্ড দেখানো, কারণ হচ্ছে তারা যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চায় আমরা তাদেরকে এভাবে আবার প্রতিরোধ করব। শেখ বাড়ি হিসেবে পরিচিত খুলনার শেরেবাংলা রোডে অবস্থিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দোতলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। তাদের ভয়তে অনেকে খুলনা শহরে থাকতে পারতো না। এই বাড়িতে বসে মানুষকে যেভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার করে গেছেন, এই জন্য এখানে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে শেখ মুজিবুর রহমানের মুরালেও ভাঙচুর চালানো হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশাল শহরের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। রাতে বগুড়া রোডের বিলাসবহুল এই বাড়িতে আগুন দেয়া হয়। অপরদিকে শহরের কালীবাড়ি রোডে শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র শেরনিয়াবাজ সাদিক আব্দুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। আওয়ামী লীগের আরেক নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার গাজীপুর রোডের বাড়ি প্রিয় কুটিরে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এদিকে কুষ্টিয়ায় শহরের পিটিআই রোডে মাহবুবুল আলম হানিফের বাড়িও গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। এছাড়া কুমিল্লায় সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, পালিয়ে যাওয়ার পরেও একই হুমকি ধামকির সুরে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলায় এই বিশৃঙ্খলা হয়েছে বলে মনে করছে সরকার। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতিতে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে ব্রিফিংয়ে তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। ২ মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো ভারতের হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানালো বাংলাদেশ। এবার ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার নয়াদিল্লির প্রতিনিধিকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে গণমাধ্যমে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মিথ্যা বক্তব্যকে ছাত্র জনতা ভালোভাবে না নেয়ার কারণেই দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনাকে কোনো ধরনের বক্তব্য ও বিবৃতি দেয়া থেকে বিরত রাখতে ভারতকে আবারও লিখিতভাবে জানিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে আমরা অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। এদিকে চলতি বছর এপ্রিলে দেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সামনের দিনে একটি স্বাভাবিক সম্পর্ক করার বিষয়ে দুই দেশ আলোচনা করবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে আলোচনায় থাকবে ৫৩ বছরের অমীমাংসিত ইস্যু। পাকিস্তানের সাথে এগুলি তো আমাদের ৫৩ বছরের অমীমাংসিত বিষয়।
এগুলি নিশ্চয়ই আমরা সেখানে উল্লেখ করব। আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব, উদ্ধারের চেষ্টা করব। পাশাপাশি আমরা চাইবো যে পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে দেখতে চাই। এছাড়া বিভিন্ন দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধ প্রবণতার কারণেই বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া জটিল হয়েছে। দোষটা কিন্তু আমাদের। আমি তারপরে তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে ভারতীয় পার্লামেন্টেও। বৃহস্পতিবার রাজ্যসভায় এক সদস্য ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বাংলাদেশে শেখ হাসিনা প্রত্যাবর্তন চেয়েছে কিনা এবং ভারত সরকার এই প্রতিক্রিয়ায় তাদের প্রতিক্রিয়া কি ছিল। জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, গত 5 আগস্ট ভারতে আসার আগে করা অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ। তবে এই প্রত্যর্পণের জবাব ভারতের পক্ষ থেকে এখনও দেয়া হয়নি বলে তিনি জানিয়েছেন। এ সময় এর আগে গেল বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানায় ঢাকা। ধানমন্ডি 32 নম্বরের ঘটনায় ভারতের হস্তক্ষেপ আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের। দলটির নেতাদের অভিযোগ, ভারতে বসে দেশে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান তাদের। ধানমন্ডি 32 আওয়ামী লীগের ইতিহাস বহন করছে শেখ মুজিবের বাসভবন ও জাদুঘর। গণহত্যার অভিযোগে বিতাড়িত শেখ হাসিনা ও পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ছাত্র জনতার রোষানলে গুড়িয়ে দেওয়া হয় ভবনটি। রাজনৈতিক মহলে এর প্রতিক্রিয়া কি? অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিরই বা কি অবস্থান এই ইস্যুতে? এখনই মুখ খুলতে না চাইলেও জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলটির নেতারা শঙ্কা প্রকাশ করেন, দেশ ভালো দিকে যাচ্ছে না। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিলে পরেই তখন আমরা মনে করব যে হ্যাঁ, সত্যিকার অর্থেই গণতন্ত্র এখন সঠিক একটা পথে উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ধানমন্ডি 32-এর ভবন ভাঙার ইস্যুতে সরকারের ভূমিকা কি তা জানতে চান। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত আছে দাবি করে মেজর হাফিজ বলেন, এই বছরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। জনগণ মত প্রকাশ করবে স্বাধীনভাবে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন। সংস্কারের নামে সময় ক্ষেপণ না করার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিস্টরা এখনো সক্রিয়, তাই হাসিনা বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আয়নাঘর পরিদর্শনের প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবে দেশি বিদেশি গণমাধ্যম। প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও এই বৈঠকে আলোচনা হয়েছে। গুরুত্ব পায় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টিও। রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রাতে ধানমন্ডি থেকে শাওনকে আটকের তথ্য নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। শাওনকে কেন আটক করা হয়েছে এ ব্যাপারে ডিএমপির ডেপুটি কমিশনার তালেবুর রহমান জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য শাওনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আর এই মুহূর্তে রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আমান নবী। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
সন্ধ্যাবেলায় কিন্তু রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। গ্রেপ্তারের পরবর্তীতে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ জন্য তাকে কিন্তু আজ নেওয়া হয়েছে ডিএমপির ডিবি কার্যালয়ে। আমরা ডিএমপির উপকমিশনার তালেবুর রহমানের কাছে আমরা জানতে পেরেছি তাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার একটি অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভেতরে তারা অবস্থান করছেন। দীর্ঘ সময় ধরে সেই জিজ্ঞাসাবাদটি চলছে। এখন পর্যন্ত আমরা কোনো ফলপ্রসূ আলোচনা বা এই জিজ্ঞাসাবাদ থেকে কি তথ্য জানা গেল সেটি কিন্তু আমরা জানতে পারিনি। তবে ডিএমপির মিডিয়ার উইংয়ের যিনি প্রধান উপ কমিশনার তালেবুর রহমান তিনি কিন্তু আমাদেরকে একটি ব্যাপারে নিশ্চিত করেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকার অভিযোগে মূলত তাকে এই জিজ্ঞাসাবাদটি করা হচ্ছে। আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই, আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এবং তার পরবর্তী সময়ে আমরা জেনেছি যে মেহের আফরোজ শাওন ফেসবুকে নানাবিধ স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসগুলোর মধ্য দিয়ে কিন্তু নানা সময় নানা আলোচনা ছিল, সমালোচনা ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত দাবি দাবা ছিল, যে সমস্ত এজেন্ডা ছিল সেগুলো নিয়ে কিন্তু তিনি নানা সময় নানা কথা বলেছেন। বিশেষ করে গতকাল যে ঘটনাটি ঘটল ধানমন্ডি 32 নম্বরে, সেই ঘটনার পরবর্তীতেও তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব দেখা গেছে এবং সেখানে আমরা কিন্তু নানা সমালোচনা দেখেছি এবং এর পরবর্তীতে কিন্তু তাকে এই রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের অভিযোগে তাকে কিন্তু ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আমরা হয়তোবা পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবো ঠিক কী জিজ্ঞাসাবাদে তাকে বেরিয়ে আসে বা কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় কিনা সেটিও কিন্তু আমরা জানতে পারবো। এই ছিল ডিবি কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। আর এই ঘটনা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী আমান নবী। শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। একই সাথে সংস্থাটি বলছে গত 5 বছরে শেখ হাসিনার বিদেশ সফরে বিমান বাংলাদেশের খরচ হয়েছে 200 কোটি টাকা। এছাড়া দুদকের গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে সরকারি লবিস্ট নিয়োগ ও স্বার্থ পরিপন্থী চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ডিগ্রি গ্রহণেরও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক উড়োজাহাজ ব্যবহার করতেন সরকারি টাকায়। দুদক বলছে টানা 16 বছর ক্ষমতায় থাকাকালে জাতিসংঘের অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিতেন সফরসঙ্গীদের বিশাল বহর নিয়ে। দুদক জানায় 2019 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তি এবং সরকারি অর্থের বিনিময়ে লবিস্ট নিয়োগ করে ভারতের ত্রিপুরা, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় এবং বেলজিয়াম থেকে ডক্টরেট ডিগ্রি নেওয়ার গোয়েন্দা তথ্য পেয়েছে দুদক, যার ভিত্তিতে ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের কারণ খতিয়ে দেখবে সংস্থাটি। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। এদিন ঋণের নামে ন্যাশনাল ব্যাংক থেকে 910 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশ টিভির এমডি আরিফ হাসান, শিকদার পরিবার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ। সিলেট ওসমানী বিমানবন্দরে 17.5 কেজি জব্দ করল এনএসআই। এ ঘটনায় জড়িত 2 যাত্রীকে আটক করা হয়েছে। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। বিমান বাংলাদেশের বিজি 252 ফ্লাইটটি দুবাইয়ের শারজাহ থেকে ছেড়ে বৃহস্পতিবার সকাল 8টা 26 মিনিটে অবতরণ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইটে থাকা 2 জন যাত্রীর কাছে 17 কেজি 500 গ্রাম ওজনের স্বর্ণের চালান থাকার বিষয়টির গোপন তথ্য ছিল এনএসআই সদস্যদের কাছে। সে অনুযায়ী নজরদারি থাকলেও বিমানবন্দরে থাকা স্ক্যানিং মেশিন তা ধরতে পারেনি। বন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বর্ণ বহনকারী 2 জনকে তল্লাশি চালিয়ে ধরতে সক্ষম হন গোয়েন্দারা।
ধরা পড়া চালানে 120টি স্বর্ণের বার রয়েছে। আটক হওয়া দুজনের একজন মৌলভীবাজারের বড়লেখার সাইদ আহমেদ এবং অন্যজন সিলেটের জৈন্তাপুরের আফতাবউদ্দিন। বৈদ্যুতিক চার্জার, ফ্যান ও লাইটের ভেতরে করে কৌশলে আনা হয় এই চালান। একটা প্রলেপ দিয়ে এটা নিয়ে এসেছে। এটা স্ক্যানিং হওয়ার পরেও এটি ধরা পড়েনি। এটি একটি ফ্যানের মধ্যে কনসিল করে আনা হয়েছিল। সেটা ফ্যান এবং লাইট সেটিকে ভেঙে ওটার মধ্যে থেকে এই গোল্ড বারগুলো উদ্ধার করা হয়েছে। যাচাই ও পরীক্ষা শেষে চালানের আনুমানিক বাজার মূল্য প্রায় 21 কোটি টাকা বলে জানানো হয়। এখানে একটা জিনিস স্পষ্ট, আমাদের বিমানবন্দরে আমরা যত সংস্থা কাজ করছি সমন্বিতভাবে কাজ করছি, তা না হলে এই ঘটনাগুলো কিন্তু সামনে আসতো না, পার পেয়ে যেত। এর আগে গত 29 আগস্টে শারজাহ থেকে বিমানের একই ফ্লাইটে আসা 15 কেজি 995 গ্রাম ওজনের স্বর্ণের চালান জব্দ করা হয়। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। দেখছেন রাতের সময়। এবার দেশের বাইরের খবর। গাজা দখলে নেওয়ার ঘোষণায় ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ফিলিস্তিনি উচ্ছেদের মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে মিছিল করেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের শতাধিক শিক্ষার্থী। ট্রাম্পের এমন পরিকল্পনার বিরোধিতা করেছে মিত্র দেশগুলো। ফিলিস্তিনিদের সমর্থন জানাতে বুধবার ওয়াশিংটনের সিয়াটলের রাস্তায় জড়ো হন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের কয়েকশো শিক্ষার্থী। গাজা থেকে স্থায়ীভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং গাজা দখলে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ট্রাম্পের গাজা উচ্ছেদ পরিকল্পনাকে পাগলামি হিসেবে আখ্যা দেন বিক্ষোভকারীরা। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা দখলের ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে অবিলম্বে তার গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ট্রাম্পের সমর্থনের তীব্র নিন্দাও জানান। তাদের দাবি, মার্কিন স্বার্থ রক্ষায় ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। এটি আসলে নতুন কিছু নয়। ট্রাম্প দমন পীড়ন আরো তীব্র করছে এবং ফিলিস্তিনি উপনিবেশিক দখলদারিত্ব বাড়ানোর চেষ্টা করছে। রাজনীতিবিদ এবং যুদ্ধাপরাধীরা যখন এগুলো খোলাখুলিভাবে বলে, তখন তা কিছুটা হতবাক বা বিস্মিত হতে হয়। এদিকে ট্রাম্পের গাজা উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন সহ আরব দেশগুলো। একে জাতিগত নিধন হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। একই সঙ্গে চীন, রাশিয়া, জর্ডানও এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এখন থেকে মার্কিন সরকারি নৌযান কোনো মাশুল ছাড়াই পানামা খাল পাড়ি দিতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই কথা জানানো হয়। তবে এই দাবি অস্বীকার করেছে পানামা খাল কর্তৃপক্ষ। মার্কিন সরকারি জাহাজের জন্য টোল মওকুফ করা বা কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়েছে। গেল নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন পানামা খাল দখল করে নেবে যুক্তরাষ্ট্র। গেল মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই খালটির দখল ইস্যুতে একের পর এক মন্তব্য করেন তিনি। এমনকি নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও প্রথম বিদেশ সফরে পানামায় যান, বৈঠক করেন দেশটির প্রেসিডেন্টের সঙ্গে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, মার্কিন সরকারি জাহাজ এখন থেকে বিনামূল্যে পানামা খাল অতিক্রম করতে পারবে, যা প্রতি বছর মার্কিন সরকারের কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় করবে। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না জানালেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এই দাবি অস্বীকার করে পানামা খাল কর্তৃপক্ষ। টোল ফি বা খাল পারাপারের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়। শুক্রবার পানামা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে খাল নিয়ে নতুন আলোচনা হওয়ার কথা রয়েছে। পানামা খাল দিয়ে প্রতি বছর 14,000 জাহাজ যাতায়াত করে বলে জানায় আল জাজিরা। মার্কিন কন্টেইনারের 40% এই খাল দিয়ে পরিবাহিত হয়। এশিয়া থেকে পণ্য আমদানির জন্য পানামা খাল যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সহ অন্যান্য পণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র পানামা খাল ব্যবহার করে থাকে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। খেলার খবর। বিপিএল ফাইনালের টিকিট সংগ্রহ করতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে সমর্থকদের। দীর্ঘ লাইন হওয়ায় তৈরি হয় বিশৃঙ্খলা। এ সময় অনেকেই অভিযোগ তোলেন কালোবাজারির। ফাইনালে কোন দুই দল মুখোমুখি হবে তা জানেন না এমন লোক এসেছেন টিকিট সংগ্রহ করতে। স্বল্প মূল্যের টিকিট শেষ হয়ে যাওয়ায় এ সময় ক্ষোভ প্রকাশ করেছেন টিকিট প্রত্যাশীরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে ওই পরিস্থিতি।
গোটা আসর জুড়েই বিপিএল এর টিকিট নিয়ে হয়েছে কাড়াকাড়ি। অনেকে টিকিট না পেয়ে বুথ ভাঙচুর করেছেন, আগুনও দিয়েছেন। ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে বাড়তি উন্মাদনা ভক্তদের মাঝে। সকাল 9টা থেকে টিকিট বিক্রির কথা থাকলেও টিকিট সংগ্রহ করতে সমর্থকরা লাইনে দাঁড়িয়েছেন ভোর থেকে। সময় যত গড়িয়েছে লম্বা হয়েছে টিকিট প্রত্যাশীদের লাইন। এক পর্যায়ে উপচে পড়া দর্শকের চাপে বুথের সামনে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এরপর শৃঙ্খলিতভাবে টিকিট সংগ্রহ করেন প্রত্যাশীরা। প্রায় 2-3 ঘন্টা দাঁড়াইছিলাম, আর ভালো লাগতেছে। ধরেন 20 জন 25 জন আছে, ওনারা আসে টিকিট 2টা 3টা 4টা করে নিয়ে যাইতেছে। নারীদের আলাদা লাইন হওয়ায় স্বল্প সময়ে টিকিট সংগ্রহ করতে পেরেছেন তারা। তবে এই সুবিধার সুযোগ নিয়েছেন অনেকে। আমি অবশ্য ভালো করে জানি না, আমি ছেলের জন্য টিকিট নিতে আসছি তো। এক মহিলা 4 থেকে 5টা কিংবা এর বেশি টিকিট ক্রয় করছে। অনেকে এসেছেন 300-600 টাকার টিকিট ক্রয় করতে। তবে একটার পর থেকে স্বল্প মূল্যের টিকিট শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারাও। আমি আব্বু আম্মুর কাছ থেকে 400 টাকা নিয়ে আসছি। 400 টাকা নিয়ে আসার পর শুনি যে 400 টাকার টিকিট শেষ। ভাই 600 টাকা টিকিট 1000 টাকা নিছে ভাই। ভাই এখান থেকে রাখছে ভাই, কম মানে দেখে ভাই। 60% অনলাইন এবং 40% টিকিট অফলাইনে বিক্রি করেছে বিসিবি। দর্শকদের এমন ভিড় দেখে নিশ্চয়ই বোঝা যায় এবারের বিপিএল ক্রিকেট প্রেমীদের মাঝে কতটা উন্মাদনা সৃষ্টি করতে পেরেছে। তবে টিকিট বিক্রির এই প্রক্রিয়াটা আরও গোছানো হলে নিশ্চয়ই এতটা ভোগান্তি পোহাতে হতো না সমর্থকদের। মিরপুর থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্র জনতা রোশানলে ধ্বংসস্তূপ শেখ মুজিবের বাড়ি। জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি। সাবেক এমপি মন্ত্রী মেয়রদের বাসভবন তছনছ। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। শেখ মুজিব স্মৃতি জাদুঘর ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। ভারতে বসে হাসিনার বক্তব্যে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে ঢাকার প্রতিবাদ। এবং রাজধানী ধানমন্ডি থেকে আটক অভিনেত্রী মেহের আফরোজ শাওন, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি কার্যালয়। এই ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।